আসসালামু আলাইকুম সবাইকে। অবাধ্য প্রণয় গল্পের 5 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। এই তো মার্কেটে যাওয়ার সময় একটা এতিমখানায় গিয়ে নিজের জমানো 15,000 টাকা দিয়ে আসলো। গতকাল যে রাইসার মাথায় ঘন কালো কেশ দেখে অজ্ঞান হয়ে গিয়েছিল, মায়ের কথা ভেবে তারপরে মনে মনে ঠিক করেছিল কিছু দান করার জন্য, যাতে তার মেয়ের মাথা ভর্তি চুলগুলোতে নজর না লাগে। শুধুমাত্র যে মুখে বললেই নজর লাগে এমন নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আইনাল হাক, অর্থাৎ চোখের নজর সত্য, যা একটা উটকে রান্নার পাতিল পর্যন্ত নিয়ে আসে। রাইসা মাথা নত করে বলল, তেমন কিছু নয় আম্মু। মেহেরিমা নওয়ান বলল, মায়ের কথা বুঝি খুব মনে পড়ছে? রাইসা মাথা ঝাঁকিয়ে বলল, জি। ক্লাস শেষ করে নিজের কেবিনে গিয়ে বসতে জিহাদ আর ফাহিম দুটো দৌড়ে আসলো, যেন রিপোর্ট করতে এসেছে। একজন ফোনের মাইক ধরে আছে তেজের মুখের সামনে, আর একজন আইফোনের ক্যামেরা ধরে আছে। গোপন তথ্য পেলেই ফাঁস করে দিবে এটাই কল্পনা। তেজ বিরক্ত হয়ে বলল, কি হচ্ছেটা কি? ফাহিম বলল, কি হয়েছে সেটা তুই বলবি, আর জিহাদ সেটা ভিডিও করবে। নে শুরু কর। তেজ বলল, হোয়াট? ফাহিম বলল, এইসব হোয়াট পোয়াট আমাদের সামনে করবি না, আমাদের প্রশ্নের উত্তর দিবি, তারপর বাকি কথা। তেজ কপাল কুঁচকে বলল, এক, আমি কোনো আসামি নই যে তোরা এভাবে প্রশ্নোত্তর পর্ব চালাবি, আর দুই, আমি তোদের উত্তর দেওয়ার জন্য বাধ্য নই। খারতেরা থেকে এমন উত্তরই আশা করেছিল, কেননা এক কথায় যে ওদের উত্তর দিবে না এটা আগেই জানতো। জিহাদ আর ফাহিম নিজেদের মধ্যে তাকাতাকি করছে। ফাহিম সিরিয়াস বজায় রেখে বলল, আচ্ছা তুই কি বলতো, তুই বাড়ি যাবি না বলে আমাদের ফোন পর্যন্ত নিয়ে বন্ধ করে রেখেছিলি, এত রাতে হঠাৎ কি হলো যার জন্য বেরিয়ে গেলি? আবার কোথাও গেলি এটাও বলে যাসনি। জিহাদ বলল, তুই যাওয়ার পর আম্মু যখন খুঁজে পায়নি তখন ঝাড়ু নিয়ে আমাদের দুজনকে তাড়া করেছে। তুই থেকেও আমাদের তেজপাতা করিস, না থেকেও করিস। তোর সাথে থেকে কাহিনীটা এমন হয়ে গেছে আমাদের যে সামনে গেলে শিং দিয়ে গুতা খাবো আর পেছনে গেলে লাথি। যেমন হাতি, ওই শালা মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। আর তুই থাকলেও আমাদের জীবন শেষ, আর না থাকলেও। তেজ বলল, তোদের এসব ফালতু পেস শোনার টাইম নেই আমার, এখান থেকে বের হ। জিহাদ বলল যে না, আমরা উত্তর না নিয়ে বের হব না। ফাহিম দাঁত কেলিয়ে বলে উঠল, তুই এত রাতে কোথায় গিয়েছিলি সত্যি বল? বাড়িতে নাকি গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে? উত্তর না দেওয়া পর্যন্ত ওরা যাবে না, সেটা তেজ বুঝে গেছে। তেজ বলল, বাড়িতে গিয়েছিল, তোদের সাথে থাকবো কি করে? বাড়িতে বিয়ে বাড়ি শুরু করে নাচানাচি করিস, একটা ব্র্যান্ড খুলে নাচানাচি করলে ভালো ইনকাম পাবি। এখন যা এখান থেকে, ডিস্টার্ব করিস না। দুইজন দুজনের মুখের দিকে তাকালো, যার অর্থ কেউ বুঝলো না। দুজনেই বাড়িতে যাওয়ার কথা বলেছে, আবার এটাও বলেছিল তেজের বাবার সাথে কথা বলে দেখবে। কিন্তু তেজের এক কথা, সে বাড়িতে যাবে না। হঠাৎ কি এমন হলো যার কারণে এত রাতে চলে গেল? আচ্ছা ভাই সত্যি বল, তোকে দেখে মনে হচ্ছে কোনো না কোনো ঘাবলা হয়েছে। ফাহিমের কথায় জিহাদ উচ্চস্বরে হেসে উঠল, চারপাশে তার হাসির প্রতিধ্বনি যেন তাল বাজিয়ে চলেছে। তারপর বলল, ওকে দেখে তোর ঘাবলা মনে হচ্ছে, কিন্তু আমি বলছি শুন, ও নিজে একটা ঘাবলার কারখানা, নিজে জড়িয়ে পড়বে জালে, আর বাঁচানোর জন্য আমরা গেলে আমাদের জালের ভেতর আটকে বেরিয়ে আসবে। তেজ টেবিল থেকে ডাস্টার হাতে নিয়ে ছুড়ে দিল জিহাদের উদ্দেশ্যে, হুঙ্কার ছুড়ল, তোরা এই মুহূর্তে বেরিয়ে যাবি। জিহাদ সরতে সরতেও ডাস্টার এসে বাম হাতের বাহুতে লাগলো, হাত দিয়ে ডলতে ডলতে তেজের উদ্দেশ্যে বলল, তুই কি মানুষ, এভাবে বন্ধু হয়ে বন্ধুকে আঘাত করতে পারলি? জানিস সবকিছুর আগে বন্ধু, তোর ব্যবহারে আমার মরে যেতে ইচ্ছে করছে। তেজ বলল, তো বেঁচে আছিস কেন, মরে যা। ফাহিম দাঁত কেলিয়ে বলল, জনসংখ্যা বেশি হয়েছে, তুই মরে গিয়ে পরিবেশ বজায় রাখ, অবদান পাবি। পুরো বিশ্ব তোর এই আত্মত্যাগের কথা স্মরণ করে ফেব্রুয়ারির 31 তারিখে শোক দিবস পালন করবে। মরে যাওয়ার পর অবদান পেয়ে কি করব আমি? আর তোরা মির্জাফরের চেয়েও বেশি বিশ্বাসঘাতক। ফাহিম দাঁত বের করে বলল, বিশ্বাসঘাতকতা করো না প্রিয়, তুমি ছাড়া আমি কারো নই, তোকে আমারও হতে হবে না, যা ভাগ। বলেই বেরিয়ে গেল জিহাদ। আর এদিকে তেজ ভার্সিটি থেকে সবাই বাড়ি ফিরেছে, নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলো। মেহেরিমা নয়ন খাবার বেড়ে দিয়ে ছেলের দিকে তাকিয়ে আছে। রাতে ফিরেছে অথচ জানায়নি। সকালে উঠে জিজ্ঞেস করলে বলল, রাতে এসেছি, তাড়াতাড়ি খাবার দাও, অনেক খিদে পেয়েছে। তখন ওই হন্তদন্ত করে খাবার বেড়ে দিলেন। সকালে উঠে রাইসা মেহেরিমা নয়নকে হাতে হাতে সাহায্য করে দিয়ে নিজের রুমে গিয়ে বসে আছে। এই ছেলে 3 দিন বাড়ি ছিল না, এক নজর চোখেও দেখতে পারেনি। ছেলেটা বড্ড জেদি হয়, তার বিপরীত যাওয়া যায় না। গত রাতের বিষয়টা তেজ বলতে গিয়েও বলেনি, ওই মেয়ে সম্পর্কে কোনো কথা সে আর মুখে তুলবে না। ঠকবাজের দল সব কয়টা। তেজ খাওয়াই মনোযোগ দিল, আর কি কি লাগবে তার মা অনবরত জিজ্ঞেস করেই যাচ্ছে। খাওয়া শেষ করেই শুধু বলল, মা আমি অফিসে যাচ্ছি, বলেই চলে গেছে। কথার বিপরীতে মায়ের উত্তরে কোনোরূপ অপেক্ষা না করে বেরিয়ে গেল। রুমের মধ্যে একা বসে আছে রাইসা, তার ভাষ্যমতে এখন বাইরে না যাওয়ার অনুরোধ আছে। ঘরের কোণে বসে তাকিয়ে রইল বারান্দা দিয়ে খোলা আকাশের পানে। তখন উড়ে গেল এক ঝাঁক পাখি, তাদের কিচিরমিচির শব্দে চারিদিকে ভরে উঠল।
নীরবতার মাঝে যেন সুখের শান্তি পেল। পাখিদের মতো স্বাধীন হওয়া বোধহয় পৃথিবীতে আর কোনো প্রাণী নেই। ওরা দুই ডানা মেলে পুরো বিশ্ব ঘুরতে পারে। ওরা ধরাছোঁয়ার বাইরে, তবে একবার বন্দিদশায় আবদ্ধ হলে ওদের মুক্তির পথ খোলা থাকে না। তেজ আসবে বলে আগে রাইসাকে খাইয়েছে। তেজ বাড়ি আসলে না জানি কতক্ষণ অফিসে যাবে, ততক্ষণ রাইসা না খেয়ে থাকবে, তাই আগে আগে জোর করে খাইয়েছে। তেজ বাড়ি থেকে বের হলে মার্জিয়া দ্রুত গিয়ে রাইসাকে ডেকে আনলো। সোফায় বসে আছে দুইজন। নতুন একটা হিন্দি মুভি রিলিজ হয়েছে, সেটাই রাইসাকে নিয়ে দেখবে। রাইসা বাড়ি থাকতে সানজিদা ওকে নিয়ে মুভি দেখতো অনেক রাত হলে, যাতে তার মা না জানতে পারে। সানজিদাও মার্জিয়ার মতোই তাকে আগলে রাখতো, কিন্তু সবসময় কি আর পারতো? মায়ের বিরুদ্ধে যেতে পারতো না। তবে রাইসাকে নিজের বোনের মতোই দেখতো। তাকে যদি বেশি খাবার দেওয়া হতো, সে লুকিয়ে ঘরে নিয়ে রাখতো। পরে রাইসাকে ডেকে দৌড় বন্ধ করে খাওয়াতো। আড়ালে আড়ালে খুব আদর করতো। অমন দস্যি মায়ের এমন মেয়ে রাইসাও মাঝে মাঝে ভাবে এদের কোনো মিল নেই কেন। হয়তো সানজিদা আপুর বাবা খুব ভালো ছিলেন, তাই বোধহয় বাবার গুণ পেয়েছে। মেহেরিমা নয়ন বাটিতে করে চানাচুর মুড়ি ঝাল নিয়ে মাখিয়ে এনে দিলেন। দুইজনে বসে বসে মুভি দেখছে, আর মেহেরিমা নয়ন ওদের দেখছে। তার দুইটা রত্নই হলো, একটা রত্ন বিয়ে দিলে বাড়ি ছাড়া হবে বলেই হয়তো উপরওয়ালা তাকে আরেকটা খাতিরত্ন ভাগ্যে লিখে দিয়েছেন। সন্ধ্যা নামতেই দিনের কোলাহল ধীরে ধীরে শান্ত হয়ে আসে। আকাশের নীল রংটা ফিকে হয়ে কমলা লাল আর বেগুনি মিশেলে এক মায়াবী আবরণ তৈরি করে। পশ্চিম আকাশের সূর্যটা ধীরে ধীরে ডুবে যেতে যেতে যেন গাছের ডালে ডালে পাখিরা ফিরতি ডাক দেয়। কেউ বাসায় ফেরার আনন্দে, কেউ আবার দিনের শেষ আলো হারানোর কাতরতায়। চারপাশে এক অদ্ভুত নীরবতা নামে, যা পুরোপুরি নিঃশব্দ নয়, আবার দিনের মতো চঞ্চল নয়। ঘরের ভেতর সন্ধ্যায় আলাদা একটা আবহ তৈরি হয়। বারান্দায় আলো জ্বলে ওঠে, ঘরের কোনায় কোনায় ছায়া নাচতে থাকে। দূরে মসজিদের আজানের ধ্বনি বাতাসে ভেসে এসে মনটাকে অদ্ভুতভাবে শান্ত করে তোলে। শিশুদের শেষ বিকেলের হাসি সন্ধ্যায় রঙে রঙে রঙিন হয়ে ওঠে। সন্ধ্যা আসলেই শুধু দিনের শেষ নয়, রাতের শুরু নয়, এটা দুই সময়ের মাঝখানে এক কোমল মুহূর্ত, যেখানে ব্যস্ততার বিশ্রাম, আলো আর অন্ধকার, আশা আর প্রশান্তি একসঙ্গে মিলেমিশে থাকে। সন্ধ্যার এই নরম শান্ত আবেশ মানুষের মনকে একটু থামতে শেখায়, নিজের ভেতরের কথাগুলো শোনার সুযোগ দেয়। মেহেরিমা নয়ন চুলোয় রান্না চড়াতে গিয়ে রাইসা পাশে দাঁড়ালো। তারপর বলল, আম্মু আমি রান্না করি। মেহেরিমা নয়ন মুচকি হাসলো। এটাই কয়জনের ছেলে বউ বলতে পারে। অনেকেই কাজের ভয়ে আশপাশ ভিড়ে না, সেখানে নিজে যেচে এসে রাইসা রান্না করতে চাইছে। যদিও আসার পর থেকে রান্না করতে দেয়নি, জোর করে থালাবাটি ধুইয়ে দিয়েছে। তারপর বলল, যতদিন আমি হাঁটাচলা করতে পারবো ততদিন আমি রান্না করব। যখন দেখবো আর চলার ক্ষমতা নেই, তখন তুমি রান্না করিও, তাহলেই চলবে। এমন কথায় রাইসার মন খারাপ হয়ে গেল। হাঁটাচলা পারবে না মানে? সেই বয়স বেড়ে যাবে। তার মায়ের মতো ছেড়ে যাওয়ার ভয় লাগলো। কাচুমাচু হয়ে থাকা মুখের পানে তাকিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, তুমি অবশ্যই রান্না করতে পারবে, তবে সেটা শুধু শুক্রবার করে, কারণ কালকে তোমাকে কলেজে ভর্তি করিয়ে আসবো, ঠিক আছে? রাইসা অনুমতি পেয়ে আনন্দিত হলো। হাসলে যে মেয়েটাকে এত সুন্দর লাগে। মেহেরিমা নয়ন শুধু আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করলো। তেজ যেন মেয়েটাকে মেনে নেয়, সুখে সংসার করে, কিন্তু মনের কোথাও সংশয় থেকেই যাচ্ছে। যদি কোনোদিনও না মেনে নেয়, তখন রাইসাকে কি করবে? রাইসার জীবনের এখন অনেক পথ বাকি। সবে তো 15 বছর, এখন নতুন নতুন পৃথিবীর সাথে পরিচিত। মেয়েটার ভবিষ্যৎ কি করবেন? নিজ দায়িত্ব তো নিয়েছেন, এখন যদি কঠিন কোনো সিদ্ধান্ত নিতে হয়। এইভাবেই দীর্ঘশ্বাস ফেললেন। রাতে সবাই খেয়ে রুমে গেলে রাইসাকে নিয়ে খেতে বসলেন মেহেরিমা নওয়ান, সাথে মার্জিয়াও বসলো। অনেক জোর করে তখন বাবা ছেলের সাথে খাওয়াতে পারেনি। তার এক কথা, রাইসার সঙ্গেই বসে খাবে। রাইসা ছোট হলে কি হবে? দুইজনের মাঝে ধীরে ধীরে সংকোচের পর্দা উঠে যাচ্ছে। আর এদিকে, শোনো, তোমাকে একটা কথা বলার ছিল। স্ত্রীর কথায় মাহতাব নয়ন জানার জন্য বলল, হ্যাঁ বলো, কি বলবে? মেহেরিমা নয়ন বলল, রাইসাকে কলেজে ভর্তি করাতে যাচ্ছি। মাহতাব নয়ন বলল, এত ভালো কথা, আমিও বলতে যাচ্ছিলাম, তুমি যেহেতু বলছো অবশ্যই করব। মেয়েটার চেহারায় অদ্ভুত মায়া আছে, তাই না মেহেরিমা? মেহেরিমা নয়ন মৃদু হাসলেন, তারপর বললেন, জানেন, আমিও প্রথমে ভেবেছিলাম মেয়েটাকে বোধহয় সহ্য করতে পারবো না। এত বড় মিথ্যা কথা বলে বিয়ে, তার উপর তেজ বাড়ি ছেড়ে চলে গেল, বিষয়টা একদম মেনে নিতে পারিনি। তবে রাইসার মলিন মুখ আমার সব ভাবনা চুপ করে দিয়েছে। এমন নয় যে ওর গায়ের রং ফর্সা বলে আমি তা ভুলে গেছি। মেয়েটার মায়াবী চেহারায় আমাকে আটকে দিয়েছে। এই জায়গায় কালো মেয়ে হলো আমার সিদ্ধান্ত এক থাকতো, যা হওয়ার হয়ে গেছে। এখন যদি তেজ না মানে, তাহলে আমাদেরকে দায়িত্ব নিতে হবে। যখন মেয়েটা আমাকে আম্মু বলে ডাকে, তখন এতটা মধুর লাগে বলে বোঝাতে পারবো না। মনে হয় কত বছর আম্মু ডাকার চেষ্টায় ছিল মেয়েটা। দুজনেই মত দিলেন। সকালে অফিস যাওয়ার সময় মাহতাব নয়ন নিজে গাড়ি করে নিয়ে যাবে ভর্তি করাতে। সুখময় সংসারে মতামতের মিল থাকলে বাকি কিছুর দরকার হয় না। মেহেরিমা নয়ন ও মাহতাব নয়নের বিয়েটা হয়েছিল পারিবারিকভাবেই, তবে তাদের মধ্যে মানিয়ে নিয়ে সংসার করতে করতে বোঝাপড়াটা বেশ হয়েছে। একে অপরের চিন্তাভাবনাও কি ভয়াবহ এক মিল, একে অপরকে ভীষণ ভালোবাসে। মেহেরিমা নয়ন দুই হাতে তার নিজের সংসার সামলাচ্ছেন। দুজনেই খুব সুখী তাদের ছেলে মেয়েকে নিয়ে। দুশ্চিন্তায় কেবল তেজকে নিয়ে, সে একরকম রাগী স্বভাবের বলে ভয়ে ভয়ে থাকতে হয়।
আর এদিকে রক্তিম আকাশে সূর্য উঠেছে পূর্ব দিগন্তে। দিনের আলো ফোটার সাথে সাথে মানুষ ছোটাছুটি করে বেরিয়ে পড়ে তাদের কাজের তাগিদে। কেউ অফিস আদালত, কেউ রিক্সা ভ্যান চালক, যে যেই পেশায় হোক না কেন সবাইকে একসময় বের হতে হয়। অফিস আদালতে যাওয়ার জন্য হলেও রিক্সা চালকের দরকার হয়। একের পর এক গাড়ি চলাচল করছে, কখনো একটু এগিয়ে থেমে যাচ্ছে জ্যাম নামক শব্দে। রাইসা আর মার্জিয়া গাড়ির পেছনের সিটে বসে আছে, মাহতাব নয়ন ড্রাইভ করছে, তার পাশের সিটে তার স্ত্রী মেহেরিমা নয়ন বসে আছে। গাড়ি একটু ফাঁকা পেলেই ছুটে চলেছে। শহরের রাস্তার চারপাশে গাছগাছালিতে ভরপুর। তাছাড়াও অন্যান্য জায়গা থেকে জাহাঙ্গীরনগর এলাকার মধ্যে একটু বেশি পরিবেশ বান্ধব মনে হয়, একেবারে গ্রামীণ পরিবেশ। রাইসা গাড়ির জানালা দিয়ে তাকিয়ে সেই দৃশ্য দেখছে। গ্রামের মানুষের কাছে শহরটা একটা স্বপ্ন, যেখানে সবার ঘুরে দেখার ভাগ্য হয় না। কিন্তু পরিস্থিতির কারণে রাইসার সারা জীবনের নিবাস হলো শহর। মার্জিয়া হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে আর এক একটা জায়গার নাম বলে দিচ্ছে। রাস্তার পাশে গাড়ি থামালো মাহতাব নয়ন। সবাই নেমে পড়লো। চোখের সামনে গেটে দুই পাশে গোটা গোটা ইংলিশে লেখা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। অক্ষরগুলো দেখতে উজ্জ্বল এবং প্রতিফলিত, যা স্টেনলেস স্টিল বা অ্যালুমিনিয়ামের মতো ধাতব পদার্থ দিয়ে তৈরি। চোখের সামনে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি দেখে রাইসা আবেগে আপ্লুত হয়ে গেল। এটা তার স্বপ্ন ছিল। এই ভার্সিটিতে পড়তে চাওয়া কত স্টুডেন্টের যে আবেগ, সেটা আর আলাদা করে বলতে হয় না। এত সুন্দর ডিজাইন করা গেটের নকশা, দেখতে একদম রাজকীয়। তাহলে ভেতরে কত সুন্দর হতে পারে ভাবা যায়। ভাত হয়েছে কিনা সেটা জানার জন্য একটা ভাত টিপলেই যথেষ্ট, আলাদা করে সব ভাত টিপ দিতে হয় না। তেমনি ভার্সিটির সৌন্দর্য ভেতরে গিয়ে দেখতে হবে না, বাইরে থেকেই বোঝার বিষয় কেমন সৌন্দর্য হতে পারে। রাইসা মনে মনে ভাবলো, তাকে তো কলেজে ভর্তি করাতে এসেছে, এখানে কেন নিয়ে আসলো। মার্জিয়া রাইসাকে বলল, এটাই জিউ ভাবি, দেখেছো কত সুন্দর। রাইসা মাথা কাত করলো, অস্ফুট স্বরে বলল, তুমি এখানে পড়ো তাই না। মার্জিয়া একটু হাসলো, তারপর বলল, হ্যাঁ ভাবি, আমি এখানেই পড়ি। বারবার ভাবি ডাকটা কেমন অস্বস্তিকর হয়ে যাচ্ছে, তাই মার্জিয়ার হাত ধরে আস্তে আস্তে বলল, আপু আমার একটা কথা রাখবেন। মার্জিয়া বলল, অবশ্যই, বলো কি বলবে। রাইসা বলল, প্লিজ আপু তুমি আমাকে ভাবি বলো না, আমি তোমার ছোট বোনের মতো, তুমি আমাকে নাম ধরে ডেকো, এতে আমার অনেক ভালো লাগবে। মার্জিয়া রাইসার কথা বুঝতে পেরে বলল, ঠিক আছে এখন বলছি, তবে আমার ভাইয়া যেদিন তোমাকে মেনে নিবে সেদিন থেকেই কিন্তু আবারও ভাবি ডাকবো, বিকজ আমার একটাই ভাই, যদি ভাবি বলে ডাকতেই না পারি কেমন লাগবে, জীবন থেকে ভাবি ডাকটা চলে যাবে, এটা আমি মানতে পারবো না। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নিন। আর সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।